চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলোক চিত্রশিল্পী ও কবি ইফতেখার ওয়াহিদ ইফতি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো বিষয় নিয়ে অনেক সুনামের সাথে কাজ করেছেন এবং বিষয়ভিত্তিক কাজগুলো সম্পর্কে যে কাজগুলো করেছেন সেইগুলোর বিষয়ভিত্তিক সম্পর্কে একটু জানতে চাই। ফটোগ্রাফি জিনিসটা আসলে ডাক্তারদের মতো। ডাক্তারে যেমন কেউ চোখ কান নাক গলার ডাক্তার, কেউ হার্টের ডাক্তার, সো এরকম। তো পোর্ট্রেট আপনি বুঝেনি, মানুষের চেহারাকে পোর্ট্রেট বলে। সো আমি পোর্ট্রেট নিয়ে কাজ করছি প্রায় 30 বছরের মতো। সো আমি বেসিক্যালি যারা বাংলাদেশের জন্য কাজ করে, যারা স্ব ক্ষেত্রে, আমি যদি বলেন এইভাবে বিখ্যাত লোকজনদের ছবি তুলি, সেটা গ্রামের বিখ্যাত হতে পারে, বা আমাদের ইন্টেলেকচুয়াল যারা আছে, আমাদের বুদ্ধিজীবী শ্রেণীর যেসব লোকজন আছে, যারা শিক্ষায় কাজ করে, কেউ ডক্টরি নিয়ে কাজ করে, কেউ সাহিত্য নিয়ে কাজ করে, কেউ জার্নালিজম নিয়ে কাজ করে। এরকম করে মানে গত 30 বছর এদেরই ছবি তুলছি আমি অ্যাজ এ ফটোগ্রাফার। খুব চমৎকার একটা পেশায় যুক্ত আছেন। সো এই যে পোর্ট্রেট যে ব্যাপারটা, এটা তো হয়তো বা 30 বছর আগে আসলে কেউই জানতেন না, খুব একটা জানতেন না যদি বলা যায়। সো আপনার এই প্রফেশন চুজ করা এবং পোর্ট্রেট সম্পর্কে 30 বছর ধরে মানে আপনার ফটোগ্রাফিতে কাজ করার যে ক্যারিয়ারটা, এটা কিভাবে শুরু হয়েছিল, মানে কি চিন্তা ভাবনা থেকে? মানে বেসিক্যালি আমি ফটোগ্রাফি শুরু করেছিলাম। সো তখন আমার মনে হলো যে আমার যেসব বন্ধুরা আছে, যারা ধরেন কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ আর্কিটেক্ট পড়ছে, কেউ গান করছে, কেউ অভিনয় করছে, সো সবাই আমি দেখলাম যে সবাই একটা জেনারেশন তো একসঙ্গে দাঁড়ায়, তাই না? একটা টাইম বিং লাইক একসঙ্গে একটা ধরেন 70-এর দশকে ধরেন একটা গ্রুপ দাঁড়িয়েছে, তার আগে সৈয়দ শামসুল হকদের সময় একটা গ্রুপ দাঁড়িয়েছে, যে একসঙ্গে অনেকগুলো কবি একসঙ্গে নাম করেছে, তাই না? সেরকম করে আমি পরে দেখলাম যে যেহেতু আমি আমার জেনারেশন দিয়ে যদি শুরু করি পোর্ট্রেট তোলা, বা আগের জেনারেশন যাদেরকে আমি পেয়েছি, যারা বেঁচে ছিলেন, তাদের সবার পোর্ট্রেটে আমি তুলেছি অলমোস্ট। তো আমার গুরু হিসেবে বাংলাদেশে নাসির আলী মামুন নামে একজন পোর্ট্রেট ফটোগ্রাফার, উনি আমার গুরু ওইভাবে যদি বলতে হয়। সো উনি আমার চেয়ে আরো বেশি কাজ করেছেন, উনি প্রায় 50 বছরের মতো সময় নিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি। এবং আমরা যদি বলি যে তখন কিন্তু এই প্রফেশনটা খুব একটা এইভাবে এখন যেটা জনপ্রিয়, আমরা কিন্তু এখন ফটোগ্রাফারকেই চাই। ফটোগ্রাফার ছাড়া কিন্তু কোনো ওকেশন বলুন বা কোনো সেক্টর বলুন, কোনো সেক্টরে কিন্তু অপূর্ণ থেকে যায় আসলে ফটোগ্রাফার ছাড়া, এটা লাগে। তখন কিন্তু ওই আমি যদি বলি 30 বছর আগে, হ্যাঁ তখন এসেছে, কিন্তু এই মাত্রায় কিন্তু আসেনি, বা এই মাত্রার প্রয়োজন বোধটা মানুষ করেনি। তখন আপনার লাইফে স্ট্রাগলিং ছিল কিনা, বা পরিচিতির যে ব্যাপারটা সেটা ছিল কিনা? ছিল, হ্যাঁ। যখন আমি ধরেন ফটোগ্রাফি শুরু করেছি, তখন আমাকে ফটোগ্রাফির জন্য বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে। সো আমি দেখলাম যে আমার একটা সময় পরে আমার এডুকেশনটা আসলে ওইভাবে যদি বলেন যে একাডেমিক্যাল এডুকেশন, এগুলো আমার ভালো লাগে নাই, বা আমি পরে ফটোগ্রাফি শুরু করেছি। মানে এই না যে আমি পড়াশোনা করি না, আমার প্রয়োজন সব কিছুর জন্য প্রতিদিনই পড়তে হয় আসলে, তাই না? সো আমি কিছু করতে গেলে বা কারো ছবি তুলতে গেলে তার সম্বন্ধে আমার পড়ে যেতে হয়। যে আমি তো আর যে বলতে পারি না যে স্যার আমি আসছি ফটো তুলতে, কারণ আমি যে ফটোটা তুলতে চাই সেটার জন্য তো আমাকে তার সময় দিতে হবে। এবং তার আপনার যে চেহারাটা, মানে আপনার ইনার এবং আউটার যে একটা লুক, সো আমি যদি আপনাকে হঠাৎ করে যে একটা আপনি যেমন ধরেন ক্যামেরা ধরলেই মানুষ কি করে, রিজিট হয়ে যায়, একটু শাই ফিল করে, কিন্তু আমি আসলে চেষ্টা করি যে মানুষটা যেরকম সেই মানুষের ওরকম ছবি তুলতে। আচ্ছা, ন্যাচারালটা আপনি আমি ডে লাইট পছন্দ করি। আচ্ছা, অনেকের দেখা যায় ক্যামেরা ফেসের থেকে সামনাসামনি ভালো লাগে, আবার অনেকের ক্যামেরা ফেস ফটোজেনিক একটা ফেস হয়। এই ক্ষেত্রে আসলে কি আমরা অনেকে মনে করি যে সামনাসামনি অনেককে দেখে ভালো মনে হয় না, বাট ক্যামেরাতে দেখে আমরা পছন্দ করি। আবার অনেক সময় এমন হয় ক্যামেরাতে দেখে ভালো লাগে না, বাট সামনাসামনি ভালো লাগে। সো এই ব্যাপারগুলো আপনারা কতটুকু আসলে এটাকে বাস্তব চিত্রে আনার চেষ্টা করেন, মানে যে মানুষটা যেমন? আমি চেষ্টা করি, ধরেন যে একটা মানুষ কোনো মডেলের ছবি তুলছি, সেটা তো ঠিক আছে, সে মডেল, কারণ তার মেকআপ করতে হয়, তার অনেক কিছু করতে হয়। কিন্তু আবার আমি যখন কবির ছবি তুলছি, তার তো মেকআপ করতে হয় না। সো দুইটা বিষয় কিন্তু ডিফারেন্ট, তাই না? সো বা আমি বিয়ে বাড়ির ছবি তুলছি, ধরেন আমি তুলি না, কিন্তু যারা বিয়ে বাড়ির ছবি তুলে, তো ওদের একটা টাইপ আছে, ওয়ে অফ টেকিং ফটোগ্রাফি, যে এরকম করে তুলবে ওরা, বা গ্ল্যামারটা এরকম লাগবে, ওদের ফিল্টার লাগবে। সো আমি আসলে টিল্টারের বাইরে একটা জেনুইন মানুষ যেরকম থাকে, সো সব মানুষেরই ধরেন মানুষের মানে 3 ডাইমেনশনাল বলে, আসলে 5 ডাইমেনশনাল মানুষের চেহারা। তো এইটাকে আমি যার ছবি তুলতে যাই তার সম্বন্ধে আমি স্টাডি করি যে ওনার কোন দিকটা ভালো, কিরকম একটা ছবি তুললে ভালো হবে, ওনার আসলে লাইট শেড তুলবো কিনা, বা আমি একটা ব্রাইট ছবি তুলবো কিনা।
সো এটা আসলে ডিপেন্ড করে। আবার অনেকের আছে যে আমরা একটু ফিল্টার দিয়ে একটু ফর্সাটা বেশি পছন্দ করি, ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেই যে আমাকে ফর্সা লাগতে হবে, এটার একটা থিম আছে। সো এইটা আপনার যে কাজ করতে গিয়ে এখন আপনি যে সেক্টরে কাজ করছেন, যে আপনি বলছিলেন আপনি বিয়ের এখন ছবি তোলেন না, তা আপনি এখন কোন সেক্টরগুলো ছবি তোলেন? আমি শুধু পোর্ট্রেট ফটোগ্রাফি করি, ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি করি, আর প্রোডাক্ট ফটোগ্রাফি করি। এখন পর্যন্ত কতগুলো প্রদর্শনী আপনার? আমার 9টা সলো প্রদর্শনী হয়েছে। আচ্ছা, কোথায় হয়েছে ফার্স্ট ফটো প্রদর্শনী? কোথায় হয়েছে? প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। আচ্ছা। আর লাস্টটা হয়েছে আমার চারুকলা জয়নুল গ্যালারিতে। আমাদের যে এখানকার যে আপনি যদি বলেন আমাদের শিল্প সাহিত্যের জায়গাটা খুবই ছোট, লাইক মানে ধরেন একটা ছেলে গান গাইতে আসলে বা কবিতা লিখতে আসলে সে কিন্তু আসলে কয়েকটা সারাউন্ডিং এর মধ্যে আসতে হয় তাকে, যে ওখানে এসে যখন সে দেখে যে তার কবিতাটা হয়েছে, তার গানটা হয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিল্পকলা বা চারুকলা বা শাহবাগ এরকম একটা কেন্দ্রিক, কিন্তু ঢাকার যদি আপনি ওইভাবে চিন্তা করেন কালচারটা কিন্তু এরকম কেন্দ্রিক, যে নতুন করে যে ছেলেটাই আসলো একটা ভালো গান হিট করলো, সে খুঁজে দেখবেন যে শাহবাগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা গান গাইতেছে, ওই গানটা যখন জনপ্রিয় হচ্ছে ওরাই গাইতেছে। মানে ওইভাবেই আসলে শুরু হয় আসলে এই অঞ্চলে। সো এই যে সলো যে প্রদর্শনীগুলোতে আপনি করেছেন, অবশ্যই প্রত্যেকটা প্রদর্শনীতে আপনি নতুন নতুন ভাবে রিপ্রেজেন্ট করেছেন আপনার প্রদর্শনীগুলো। সেই সবচেয়ে ইউনিক ওয়েতে কোনটা আপনার সময় লেগেছে, প্লাস সবকিছু মিলিয়ে আপনার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনটা? আমি যেহেতু এত বছর ফটোগ্রাফি করি, পোর্ট্রেট তুলি, সো আমার ইন্ডিভিজুয়াল পোর্ট্রেট নিয়ে একটা এক্সিবিশন হয় নাই। আমার যেগুলো হয়েছে সেই এক্সিবিশনগুলো এরকম ছিল যে আমাদের একজন পেইন্টার আছে শাহাবুদ্দিন আহমেদ, অনেক ফেমাস পেইন্টার, ওনার উপরে আমি কাজ করি প্রায় 22 বছর। আমাদের একজন দার্শনিক আছে বাংলাদেশের, নাম সর্দার ফজল করিম, একজন ভাষা সংগ্রামী, উনি একজন ব্রিটিশ বিরোধী মুভমেন্ট করেছে। সো বা আমাদের স্বাধীনতা অনেক কিছুর, আমাদের 52 এবং 71-এর সঙ্গে ওনার ইনভলভমেন্ট ছিল, আমরা স্বাধীন হয়েছি, এই দেশটা পেয়েছি, তাই না? সো এরকম করে ধরেন ইটস ডিপেন্ড যে আসলে মানে সব কাজই আমার ভালো কাজই ধরতে হবে, কারণ সবগুলো এক ধরনের গবেষণাধর্মী কাজ। বা আমি ধরেন একটা লোককে ফলো করি, আমি ধরেন 2 ধরনের ফটোগ্রাফি আছে, যে আমি আপনাকে বললাম একটা ছবি তুলবো, আপনি পোজ দিলেন, আর আমি আপনাকে যদি কি বলে আমি আপনাকে ফলো করলাম, তো যেটাকে ক্যান্ডিড বলে, হ্যাঁ, সো ওইটা কিন্তু দুই ধরনের ফটোগ্রাফি হয়। এখন তো মানুষ প্রফেশনাল ছবি তুলে বলে ক্যান্ডিড ছবি, এটা বোঝা খুব মুশকিল। আচ্ছা, আপনি একজন কবিও বটে, সো কবি হওয়ার শুরুটা কিভাবে ছিল, কবে মনে হয়েছে? কবি আসলে কেউ হয় না, মানে এটা বিল্ট ইন হয়ে যায়। আমার মনে হয় বাংলাদেশের সবাই কবি। আপনার কণ্ঠে আমরা একটি কবিতা শুনতে চাই আসলে। তো আমি যখন আমার 18 বছর বয়স হয়েছে, বা আমি যখন ইয়াং সময়টায়, তখন আমি নড়াইলে ফিরে গেছি, তো ফিরতে ফিরতে আমার এই কবিতাটা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে কাকের হৃৎপিণ্ডে 1 খণ্ড জমি। তো আমি একজন কন্যাকে বলছি যে কন্যা চোখ বন্ধ করো, 1 খণ্ড জমির মাঝখানে তুমি তাকাও, সামনের জমিটুকু অনাবাদি, শুধু রূপসী 1 বোতল ব্রাশ, ফুল ঝরার অপেক্ষায়। ডানে তাকাও, ওইখানে শিউলি ফুটতো, কাঞ্চনার চন্দ্র মল্লিকা গাইতো, ভালোবাসি ভালোবাসি, কৃষ্ণকলি তিতলির বিষে মরল ওরা, সব মিশে গেছে। বায়ে তাকাও, বায়ের জমিটুকু লন্ডভন্ড হলো, ঝুমুর ঝুমুর শব্দে নেচে গেল কালী শিবের বুকে। পেছনে তাকাও, কাঁটাতার ঘিরে রেখেছি, কয়েক কাঠা জমি নিষ্কণ্টক উর্বর, কাঁটাতার পেরিয়ে রক্ত ঝরিয়ে পারলে এসো, দেখো স্বর্ণলতা যেন না ছেড়ে। বাহ, চমৎকার, খুব ডেপথ আছে আপনার লেখাগুলোতে, চিত্রকল্প আছে। বাহ, খুব চমৎকার। কমিউনিকেশন নিয়েও আপনি কাজ করেছেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। কমিউনিকেশন কি আসলে? কমিউনিকেশন বিষয়টা হচ্ছে আপনার ধরুন আপনি কিছু করতে যাবেন, সো আপনাকে কমিউনিকেট করতে হবে, সেটা আপনি পাবলিককে করেন, ধরুন আপনি গভর্নমেন্ট অফিসে কাজ করেন, সেখানেও কমিউনিকেশন লাগবে। সো পিআর বিষয়টা অনেক, এটা এলাবোরেট করতে গেলে অনেক বড় বিষয়। সো আমি অনেক রকম কাজ করি, সে তার মধ্যে কমিউনিকেশন ইজ আ পার্ট। লাইক আমিও ধরেন আমি যে অফিসে কাজ করি, আমার যে প্রতিষ্ঠান, সেটার কমিউনিকেশন পার্টটা আমি দেখি। সো এখানে আমরা ধরেন অনেক গবেষণামূলক কাজ করি, আমরা অনেক গভর্নমেন্টের সঙ্গে কিছু কাজ করেছি, সো সেগুলোর জন্য কমিউনিকেট করতে হয়, যে ধরেন ওই স্মার্টনেসটা ধরেন বা ওই কমিউনিকেশনটা আমি করে দিই আর কি। আচ্ছা, খুব ভালো একটা প্রফেশন। এখন যারা ফটোগ্রাফিতে আসছেন, নতুন প্রজন্মে যারা আছেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স যদি বলি 30 বছরের ক্যারিয়ার আপনার, এটা বিগ লং জার্নি অ্যাকচুয়ালি। সো এই লং জার্নিতে অনেক কিছু আপনি যেটা জানেন হয়তো, বা নতুন যারা আসছে অনেকে কিন্তু এটা শখের বশতে আসে, অনেকের এটা হয় বা প্রফেশনালি তারা নিতে চান। সো এই যে ব্যাপারগুলো, বা নতুন যারা কাজ করছেন ইন্ডাস্ট্রি,
ইন্ডাস্ট্রিতে যারা আসলে এই ফটোগ্রাফিতেই কাজ করছেন স্পেশালি, তাদের জন্য কি পরামর্শ থাকবে, দিক নির্দেশনা কি দিতে চান আপনি? দেখেন, আমরা যখন ফটোগ্রাফি করেছি তখন হচ্ছে ফিল্মের আমল ছিল, তার মানে আপনি চাইলেই আপনি ফটোগ্রাফি, এখন যেমন ডিজিটাল হয়ে গেছে সবকিছু, আপনি তুললেই দেখতে পাচ্ছেন। কিন্তু তারপরেও একটা মানুষের যেটা হয় যে একটা সিগনেচার ক্রিয়েট হয়, ধরেন একজন আর্টিস্ট ছবি আঁকে, তার একটা সিগনেচার দাঁড়ায়, যে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা এই আর্টিস্টের কাজ। যেমন আপনি শাহাবুদ্দিনের কাজ দেখলে অথবা সুলতানের কাজ দেখলে, জয়নুল আবেদিনের কাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা জয়নুল আবেদিনের কাজ। সো এরকম এটা আসলে করতে করতে দাঁড়ায়। আর যেটা হচ্ছে যে এখন তো অনেক টেকনোলজি অনেক উন্নত হয়েছে, তাই না? সো ওরকম ভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে কাজই করুক সেটাকে আসলে বুঝে শুনে পড়ে একটা জ্ঞান নিয়ে তারপরে করতে হবে। এটা হচ্ছে পরের জেনারেশনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।